আমার ছাত্রী অবনীকে পড়াতে গিয়ে দেখলাম তার আম্মু একটা ছেলের সাথে খুব অন্তরঙ্গ অবস্থায় বসে আছে। আমি তাদের দুজনকে দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে নিলাম। আমাকে দেখে তারাও নিজেদের গুছিয়ে নিল। আসলে মানুষের আসল চেহারাটা বোঝা যায় না। অবনীর মা যে এরকম একটা খারাপ কাজ করতে পারে এটা আমার ভাবনায় কখনো আসেনি। তবে চাহিদার প্রয়োজনে মানুষ অনেক জঘন্য কাজও করে থাকে। নিজের থেকে বয়সে অনেক ছোট একটা ছেলের সাথে মানুষ প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারে, সেটা আজ আমি বুঝলাম। আমি কিছু বলার আগেই অবনীর মা আমাকে বলল, অবনী তো এখন স্কুল থেকে ফিরেনি, আজ তুমি এত আগেই চলে আসলে পড়াতে। তখন আমি বললাম, আজ মাসের শেষ তারিখ, তাই একটু আগেই পড়াতে এসেছি, টাকাটাও দরকার ছিল। তখন অবনীর মা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি টাকা নিয়ে আসি। কিছুক্ষণ পর অবনীর মা আমার হাতে 10,000 টাকা দিয়ে বলল, ও হচ্ছে আমার খালাতো ভাই সুজন। অবনীকে ওর কথা বলার দরকার নেই, তোমাকে অগ্রিম মাসের টাকাটাও দিয়ে দিলাম, তোমার নাকি টাকার সমস্যা বলছিলে। আজকে পড়াতে হবে না, তুমি বরং কালকে এসো। টাকাটা নিয়ে আমি চলে আসি। অবনীকে পড়াই আজ 6 মাস হলো। সত্যি বলতে অবনীকে আমি টাকার জন্যই পড়াই। অবনীর বাবার টাকা পয়সার কোনো অভাব নেই। তার বাবা বিদেশে থাকেন, তাই আমাকে মাস শেষে 5,000 টাকা দিতে কোনো সমস্যা হয় না। 10,000 টাকা পেয়ে সেখান থেকে মাকে 4,000 টাকা দিলাম, আর বোনকে 1,000 টাকা দিলাম। বাকিগুলো আমার প্রয়োজনে কাজে লাগাবো, তাই আমার কাছেই রেখে দিলাম। মাকে দেওয়া এই প্রথম আমার কোনো উপহার। আমি এর আগে কখনো মাকে টাকা দিইনি। টাকা দেওয়ার পর মায়ের চোখে যে আনন্দটা দেখছিলাম, সেটার কাছে পৃথিবীর সব আনন্দ তুচ্ছ। 1,000 টাকা পেয়ে আমার বোন এতটা খুশি হবে ভাবিনি। কিন্তু যখন টাকা পেয়ে সে আমাকে খুশিতে জড়িয়ে ধরে বাইয়া বলল, তখন মনে হলো এমন বোনের জন্য জীবনে কিছু করতে না পারলে জীবনের কাছে ঋণী থেকে যাব। পরের দিন অবনীকে পড়াতে গিয়ে দেখলাম অবনী খুব সুন্দর করে সেজেছে। আকাশি রঙের শাড়িতে মেয়েটাকে অন্য দিনের চেয়ে আজ একটু বেশিই সুন্দর লাগছে। তাই পড়ানোর সময় তার দিক থেকে কেন জানি চোখ সরাতে পারছিলাম না। আমার এমন অবস্থা দেখে অবনী বলল, আচ্ছা স্যার, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? নিজের ছাত্রীর কাছে এমন কথা শুনে কিছুটা আইনজি ফিল করলাম। তারপরেও দমকে সুরে বললাম, এসব কী ধরনের প্রশ্ন? আমার গার্লফ্রেন্ড আছে কি না সেটা দিয়ে তুমি কি করবে? বাচ্চাদের এসব জানতে হয় না, তুমি পড়াশোনায় মনোযোগ দাও। তখন অবনী বলল, কে পিচ্ছি, দেখেন আমি কত বড় হয়ে গেছি। ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে বাচ্চা বলা মোটেও উচিত না। আমার এক বান্ধবীর বিয়ে হয়েছে, বাচ্চার মাও হয়ে গেছে, আর আপনি আমাকে পিচ্ছি বলছেন? অবনীর কথা ঠিক, অবনীকে আজ মোটেও বাচ্চা বাচ্চা লাগছে না, বড়ই মনে হচ্ছে। শাড়ি পরলে ছোট মেয়েদেরকেও অনেক বড় মনে হয়। অবনীকেও আজ বড়দের মতোই মনে হচ্ছে। আমি অবনীর কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পারলাম না। অবনী আবার জিজ্ঞেস করলো, স্যার আপনি কিন্তু বললেন না আপনার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা? তবে বাধ্য হয়ে বললাম, ছিল এক সময়, তবে এখন নেই। এবার খুশি তুমি? তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছো? তখন অবনীর চোখে মুখে অনেক আনন্দ দেখতে পেলাম। আমার গার্লফ্রেন্ড নেই শুনে অবনী এতটা খুশি হলো কেন বুঝতে পারলাম না। প্রায় 6 মাস পর হঠাৎ করে জানতে পারলাম অবনীর মা প্রেগনেন্ট। এমন সময় সব জায়গায় জানাজানি হয়ে গেল। যেহেতু অবনীর বাসায় আমি বাদে আর কোনো ছেলের আসা যাওয়া করতো না, তাই সবাই আমার দিকে আঙ্গুল তুলতে লাগলো, আমাকে সন্দেহ করতে লাগলো। অবনীর মা যখন আমাকেই দোষ দিল, তখন আমার মরে যেতে ইচ্ছে করছিল। অবনীর মা নিজেকে বাঁচানোর জন্য আমার নামে এত বড় একটা মিথ্যা কথা বলবে আমি কখনো কল্পনা করিনি। অবনীর সামনে সেদিন কী লজ্জাটা এনে পেয়েছিলাম। কোনো অপরাধ না করেও আমি অবনীর চোখের দিকে তাকাতে পারিনি। অবনী অনেক ঘৃণা নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সেদিন কাঁদতে কাঁদতে যখন বলল, স্যার আপনি চাইলে আমি আপনাকে এই সুখটা দিতে পারতাম, আপনাকে আমি ভালোবাসতাম, আর আপনি কিনা আমার মায়ের সাথে এটা করলেন। আপনার প্রতি যে সম্মান ছিল সেটা আর আপনি রাখেননি। আপনি কখনোই একজন শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না। কথাগুলো বলেও অবনী আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আমিও চলে আসি। এলাকার সবাই জেনে গিয়েছে বিষয়টা, তাই লজ্জায় কারো সামনে যেতে পারতাম না, বাসায় চুপচাপ থাকতাম। মা বাবা বোন কেউ আমার সাথে আগের মতো কথা বলে না। আমার জীবনটা যেন একাকিত্বের এক নরকে পরিণত হলো। ঠিক এমন সময় আমার নরকীয় জীবনটাকে আরও বিষাক্ত করে তুলতে ফোন দিল আমার প্রান্তন। মিলির সাথে প্রায় 2 বছরের সম্পর্ক ছিল। হঠাৎ করেই একদিন প্রচণ্ড রাগারাগি হলো দুজনের মাঝে। সেদিনই ব্রেকআপ করলাম আমরা। তারপরে আমি আর তাকে কোনোদিন ফোন দিইনি, কারণ আমার ইগোর সাথে কখনো আপোষ করতে চাইনি। সেও কখনো ফোন দেয়নি। আজ এতদিন পর ফোন দিল, সেটার কারণ খুঁজতে গেলাম না। ফোনটা রিসিভ করতেই ও পাশ থেকে ভেসে আসলো চিরপরিচিত সেই কণ্ঠস্বর। সে বলল, তোমার সাথে বিচ্ছেদ হয়ে ভালোই হয়েছে, এমন একটা কাজ করবে কখনো ভাবিনি। তখন আমি ভেবেছিলাম এতদিন পর ফোন দিয়েছি, তুমি হয়তো জানতে চাইবে আমি কেমন আছি, কিন্তু তা না করে কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ, এটা বলার জন্যই কি ফোন দিচ্ছ? তখন সে আবারও বলল, সেটা বলার প্রয়োজন মনে হয়নি, কারণ তুমি ভালোই আছো। সেজন্য হয়তো নিজের থেকে বয়সে একটা বড় মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়াতে পেরেছো। ভালো না থাকলে কি মানুষ এরকম কাজ করতে পারে? এখন আমি মিলিকে বললাম, আর সবাই না হয়ে আমার সম্পর্কে জানে না, তাই এমনটা বলছে। তুমি তো আমার সম্পর্কে সব কিছুই জানো।
আমাকে চেনো, আমি কেমন মানুষ, তারপরও এমনটা বলবে? তোমার সাথে তো 2 বছরের রিলেশন করছি, কখনো তো তোমাকে একটা চুমুও খেতে চাইনি। তুমিই বলো, তোমার সাথে যদি আমি ফিজিক্যাল রিলেশন করতে চাইতাম তাহলে কি তুমি না করতে পারতে? আমার তো মনে হয় না তুমি না করতে। যেখানে তোমার মতো মেয়ের সাথে এমনটা করিনি, সেখানে আমার থেকে বয়সে বড় একটা মহিলার সাথে এটা করব কি করে ভাবলে তুমি? ঠিক এমন সময় বাবা আমার রুমে এসে পড়ায় আমি ফোনটা রেখে দিলাম। দীর্ঘ 2 মাস পর আমার রুমে কেউ আসলো, আমার সাথে কেউ কথা বলল। আমার তো ভালো লাগার কথা, খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারলাম না, বরং বাবার কথাগুলো শুনে চোখের পানিটাকে অনেক কষ্ট করে দূরে রাখতে পারলাম না। বাবা যখন বলল কয়দিন পর তোর বোনকে দেখতে আসবে, আমি চাই না তোর কারণে মেয়েটার বিয়ে ভেঙে যাক। তুই 1 বছরের জন্য এই বাড়ি থেকে চলে যা, সবাই জানবে তোকে আমরা ত্যায্য পুত্র করছি। তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 1 বছরে যদি কিছু করতে না পারিস, বেঁচে থাকার মতো কোনো অবস্থা তৈরি করতে না পারিস, তাহলে চলে আসিস। তখন তোর বোনের বিয়ে হয়ে যাবে, তাই আর কোনো সমস্যা হবে না। তবে আমি চাইবো না তুই আর কখনো এই বাড়িতে ফিরে আসিস। তোর কারণে আমার মান-সম্মান সব হারিয়েছে। কাজটা করার আগে তোর বাবা উচিত ছিল তোর সাথে তোর পরিবারের মান-সম্মানটাও মিশে আছে। যাই হোক, তোর মাকে আমি এখনো কথাটা বলিনি। তুই চলে যাওয়ার পরেই বলবো। আজ রাতেই চলে যাবি। তোর মা কিংবা বোনের সাথে দেখা করার কোনো দরকার নেই। টাকা লাগলে বল, আমি দিয়ে দিব। আমি কিছু বলতে পারলাম না। জীবনে কোনোদিনও চিন্তা করিনি আমার বাবা আমার প্রতি এতটা কঠোর হবে। কাঁদতে কাঁদতে বললাম, না কোনো টাকা লাগবে না। আমি লক্ষ্য করলাম আমার কান্না ভেজা কণ্ঠটাও বাবার ভিতরটাকে নাড়া দিতে পারল না। আমার বাবা রুম থেকে চলে গেল। ফোনের দিকে তাকাতেই দেখলাম 21 বার ফোন দিয়েছে মিলি। এখনও ফোন দিয়েই যাচ্ছে। তার ফোনটা ধরতে ইচ্ছে করছিল না, কারণ সব কিছু গুছগাছ করতে হবে। আজকেই বাবা আমাকে চলে যেতে বলছে। আমি জানি না কোথায় যাব, যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই। তবে যেতে হবে। পৃথিবীটা অনেক বড়, কোথাও না কোথাও তো যেতেই হবে। গল্পের নাম মেঘে ঢাকা আকাশ। এটা গল্পের প্রথম পর্ব। গল্পের বাকি অংশ পড়তে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।